ম্যাপ অ্যান্ড ম্যাটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তেলের সংকট বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এবং এর আঁচড় বাংলাদেশেও লেগেছে। তবুও আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে চাইছি। প্রসঙ্গটি বাংলাদেশের ক্রিকেট এবং বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন। আপনারা জানেন প্রায় ১ মাসব্যাপী খেলার পর গত ১০ই মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়। যোগ্যতর দল হিসেবেই ইন্ডিয়া এর চ্যাম্পিয়ন হয়েছে এবং নিউজিল্যান্ড রানার্স আপ। আমরা দুটো দলকেই অভিনন্দন জানাচ্ছি। সাথে আমরা বাংলাদেশের ক্রিকেট টিমের জন্য দুঃখ প্রকাশ করছি। কারণ সুযোগ থাকলেও এ টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করতে পারেনি। গুটি কয়েক মানুষের হঠকারী সিদ্ধান্তের জন্য, যারা তাদের সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট টিমের উপর চাপিয়ে দিয়েছে এবং বাংলাদেশ এই টুর্নামেন্ট বয়কট করেছে। এই যে দলগুলো যারা বাংলাদেশের ক্রিকেট বয়কটে ভূমিকা রেখেছে, তাদের সম্পর্কে আমাদের একটু জেনে রাখা দরকার এবং এই বয়কট করার সিদ্ধান্তে বাংলাদেশের ক্রিকেটের যে ক্ষতি হয়েছে তা আমাদের একটু ভেবে দেখা দরকার। আর সাথে আমাদের কিছু উপসংহার টানা দরকার যে এরকম সিদ্ধান্ত আসলে আবেগের বশে নেয়া উচিত কিনা। জাতিগতভাবে এটাও আমাদের ভেবে দেখার সময় এসেছে। যাক, শুরুতেই একটু ক্রিকেটের কথা বলি। বর্তমান বিশ্বে ৩ ফরম্যাটে ক্রিকেট হয়ে থাকে। সবথেকে বড় যে ফরম্যাট সেটা হলো টেস্ট ক্রিকেট। এটি ৫ দিনের খেলা। ২ টি দল ২ টি করে ইনিংস খেলতে পারে এবং তার ভিতর জয়, পরাজয় অথবা ড্র নির্ধারিত হয়। টেস্ট ফরম্যাট শুরু হয়েছিল ১৮৭৭ সালে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে। এর প্রায় ১০০ বছর বাদে ১৯৭১ সালে দ্বিতীয় ফরম্যাটটি চালু হয়। এটি একদিনের ফরম্যাট। এতে শুরুতে প্রত্যেক দল ৬০ ওভার করে ক্রিকেট খেলার সুযোগ পায়, ব্যাট করার সুযোগ পায় বা বল করার সুযোগ পায় এবং এটি আস্তে জনপ্রিয় হতে শুরু করে। এর একটা টুর্নামেন্ট রয়েছে, বিশ্ব চ্যাম্পিয়নশিপ রয়েছে, ওয়ানডে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। তৃতীয় ফরম্যাটটি চালু হয় ২০০৫ সালে এবং এই ফরম্যাটকে আমরা বলে থাকি টি-টোয়েন্টি ফরম্যাট। যেমনটি নামই বলেছে যে এটায় প্রত্যেক দল ২০ করে ওভার ২০ টি করে ওভার খেলতে পারে এবং এর মাধ্যমে জয় পরাজয় নির্ধারিত হয়ে যায়। যদিও ওয়ানডে ক্রিকেটের অধিকাংশই রেজাল্ট আসে, কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটটি অল্প সময়ের এবং এতে জয় পরাজয় একদম নিশ্চিত থাকে। যার ফলে টি-টোয়েন্টি সবথেকে পপুলার বা জনপ্রিয় ফরম্যাটের ক্রিকেট হিসেবে আবির্ভূত হয়েছে। উপমহাদেশে ক্রিকেট যে পপুলার হলো তারও একটু হিস্ট্রি জানা দরকার। আসলে উপমহাদেশে ক্রিকেটের হিস্ট্রির সাথে ভারতের ১৯৮৩ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের একটা সম্পর্ক রয়েছে এবং তার সাথে দেশব্যাপী টেলিভিশন ক্রিকেটকে ঘরে নিয়ে আসে তারও একটা ভূমিকা রয়েছে। আপনারা জানেন ১৯৮৩ সালে ভারত দুর্দণ্ড প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে একদিনের টুর্নামেন্টে বিশ্বকাপ জয় করে এবং তারপরেই তারা প্রতাপশালী দল হিসেবে বিশ্বে আ আ টি টুর্নামেন্ট খেলতে থাকে এবং বিভিন্ন শিরোপা জিততে থাকে। এরপর ১৯৯২ সালের একদিনের যে বিশ্বকাপ হয়, তাতে পাকিস্তান শিরোপা লাভ করে, তারা চ্যাম্পিয়ন হয়। এরপর ১৯৯৬ সালে শ্রীলঙ্কা বিশ্ব চ্যাম্পিয়ন হয় একদিনের খেলায়। সুতরাং উপমহাদেশে যে এই যে ৩ টি দল তারা ক্রিকেটে অংশগ্রহণ করলো এবং তা জনপ্রিয় হতে শুরু থাকলো, তা শুধু তাদের সীমানায় সীমিত থাকলো না, তা বাংলাদেশেও এসে গেল এবং বাংলাদেশ ১৯৯৯ সালে ১ম আ একদিনের টুর্নামেন্টে অংশগ্রহণ করে এবং শুরুর টুর্নামেন্টেই তারা স্কটল্যান্ড এবং পাকিস্তানকে হারিয়ে দেয়। তারপরের ইতিহাস আপনারা জানেন যে বাংলাদেশে আস্তে করে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় হতে থাকে এবং বাংলাদেশ একটি ক্রিকেট পাগল জাত হিসাবে আবির্ভূত হয়। তো ক্রিকেটের এই যে জনপ্রিয়তা তার সাথে ক্রিকেটের কিছু ইনফ্রাস্ট্রাকচারও বাংলাদেশে ডেভেলপ করে। যদিও তা তেমন কিছু উন্নত নয়। তারপরেও দেখা যায় যে বাংলাদেশের ক্রিকেট টিম এখন স্পন্সর পাচ্ছে। দর্শকরা মাঠে খেলা দেখতে যাচ্ছে। সেটা ডিজিটাল ফর্মে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। গ্রাম প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট ছড়িয়ে পড়ছে এবং মানুষ একে ভালোবাসছে। সুতরাং এই যে মানুষের আবেগ ক্রিকেট নিয়ে, তার কিন্তু একটা মোটামুটি লম্বা ইতিহাস হয়ে গেছে।
যা হোক, এখন আমরা ফিরে আসি বাংলাদেশের টি-20 বিশ্বকাপ বর্জনের কথা নিয়ে। আসলে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ বর্জনে যে কয়েকটি দল ভীষণভাবে অংশগ্রহণ করছে বা যাদের সিদ্ধান্তের কারণে এরকম একটি বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট টিমকে নিতে হয়, তা হলো বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং এই যে বাংলাদেশের আ ক্রিকেট বোর্ড তারা কিন্তু শুরু থেকে এক ধরনের হেয়ালিপনায় ছিল। তাদের অবস্থান অস্পষ্ট ছিল এবং সেই অস্পষ্টতার সুযোগ নিয়ে বাংলাদেশের তৎকালীন সরকারের সেই অদক্ষ, অযোগ্য ডক্টর ইউনূস সরকারের কিছু বাকপটু মিনিস্টাররা বা উপদেষ্টারা তারা কিন্তু বাংলাদেশকে বিপথে পরিচালিত করে এবং তারা এই বিপথে নেওয়ার সুযোগ পায় মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান আ আইপিএল যে লিগ হয়, আইপিএল এর লিগে তার থেকে চুক্তিবদ্ধ হওয়ার পরেও বাদ দেওয়ার কারণে। মোস্তাফিজকে বাদ দেওয়ার কারণটি তারা জাতীয় একটা ইস্যুতে পরিণত করে এবং সেই ইস্যুকে ভিত্তি করেই তারা বাংলাদেশের ক্রিকেট টিমের নিরাপত্তার ইস্যু ইন্ডিয়াতে তোলে এবং শেষ অবধি তাদের উদ্দেশ্য সার্থক এবং তারা এই পুরো টুর্নামেন্টকে বর্জন করে, বয়কট করে। আর এই বর্জনের পিছে আমরা যদি আরেকটি দেশের ভূমিকা দেখি তাহলে আমরা খুব আশ্চর্য হয়ে যাই যে দেশটি হলো পাকিস্তান। শুরুতেই যখন ইন্ডিয়াতে বাংলাদেশ টুর্নামেন্ট খেলবে না এরকম একটা আওয়াজ দেয়, তার সাথে, সাথে পাকিস্তান আওয়াজ দেয় এবং তারা বলল যে বাংলাদেশের সাথে তারাও ক্রিকেট টুর্নামেন্টটি বর্জন করবে। এবং এই যে পালে হাওয়া লাগলো, সে পালের হাওয়া লাগতেই অনেকে বলতে শুরু করলো, "দেখুন আপনারা পাকিস্তান সম্পর্কে সতর্ক হন। কারণ পাকিস্তান কিন্তু আপনাদেরকে ডুবিয়ে দেবে। পাকিস্তান দেখবেন শেষ অবধি টুর্নামেন্টে যাবে এবং তারা সব খেলা খেলবে।" পাকিস্তান আরেকটা খেলা খেললো যে ১ম তারা বলল যে আমরা টুর্নামেন্টে যাব না। অবশেষে সিদ্ধান্ত নিল যে তারা টুর্নামেন্টে যাবে। কিন্তু তারা ইন্ডিয়ার সাথে তাদের খেলাটি খেলবে না। অনেকে সেবারও বলতে শুরু করল যে না পাকিস্তান দেখবেন ইন্ডিয়ার সাথেও খেলাটি খেলবে। হলোও তাই। মাঝখানে বাংলাদেশকে তারা বলির পাঠা করে ছাড়লো এবং বাংলাদেশ টুর্নামেন্টে খেলতে গেল না। পাকিস্তান গেল এবং পাকিস্তান তাদের এই অংশগ্রহণের মাধ্যমে এবং বাংলাদেশের বয়কটের মাধ্যমে একটা প্রিএম্পটিভ মুভ হিসেবে কাজ করলো বলে মনে হয়। আপনারা দেখবেন যে পাকিস্তান আসলে সুপার 8 অব্দি যেতে পারেনি। কিন্তু তাদের খেলা বা অন্যান্য দলের খেলা দেখে মনে হচ্ছে বাংলাদেশ হয়তো টি-20 র এই যে টুর্নামেন্ট হলো, আসরটি হলো তাতে সুপার 8 এ যাওয়ার তাদের প্রচন্ড সম্ভাবনা ছিল। কিন্তু বাংলাদেশের পালে হাওয়া লাগিয়ে পাকিস্তান যখন বাংলাদেশকে এই টুর্নামেন্ট বয়কট করতে সাহায্য করলো, তখন কিন্তু তারা সেই প্রিএম্পটিভ গেম যাকে বলে সেইটা করে ফেললো এবং তো বাংলাদেশের ক্রিকেট টিম যে যোগ্যতা অনুসারে খেলা দেখাতে পারত তা কিন্তু দেখাতে পারল না। ৩য় আরেকটি দলের কথা আপনাদের বিশেষভাবে স্মরণ করিয়ে দেওয়া দরকার। তাহলে বাংলাদেশের একটি বিশিষ্ট আ দৈনিক পত্রিকা। আপনারা জানেন এই ক্রিকেট বয়কটের পিছনে বা ইন্ডিয়া বিরোধী ক্রিকেটের যে উন্মাদনা বাংলাদেশে সৃষ্টি হয়েছে তার জন্য একটি দৈনিক অবিরতভাবে প্রচার চালিয়ে গেছে এবং তাদের প্রচারের কৌশলটা ভীষণ সূক্ষ্ম, অনেকেই বুঝতে পারে না এবং তারা দেখবেন যে ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে এই দৈনিকটি যখনই কোনো টাইটেল দিয়েছে বা অধিকাংশ সময় যে টাইটেলগুলো দিয়েছে তা খুবই নেগেটিভ, পজিটিভ টোনে নয়। তারা পজিটিভ কথাকেও নেগেটিভ টোনে বাংলাদেশের মানুষের কাছে প্লেস করেছে এবং তাদের যে উন্নতি হয়েছে, ইন্ডিয়ান টিমের যে উন্নতি হয়েছে তা মোটেই ভালো চোখে দেখতে পারছে না। কিন্তু পরিহাসের বিষয় কি জানেন? যে এই যে পত্রিকাটি যারা ২০১৫ সাল থেকে এই অভিযান চালিয়ে যাচ্ছে, ইন্ডিয়ান ক্রিকেটকে বদনামের অংশ করে যাচ্ছে এবং এই যে তাদের প্রচারণা কৌশল চালাচ্ছে, তা কিন্তু তাদের কাটতি বাড়ানোর জন্য। তারা এই বাংলাদেশের ক্রিকেট পাগল মানুষের সেন্টিমেন্টকে ইউজ করে ভারতের ক্রিকেটের বিরুদ্ধে অবিরত কথা বলে তারা কিন্তু তাদের কাটতি বাড়িয়েছে বলেই মনে হয়। তাদের এই যে ব্যবসার স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজির বলে কিন্তু বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট, তা বাংলাদেশের মানুষের ভেবে দেখার সময় এসেছে। তো আমরা দেখি যে বাংলাদেশের এই যে সিদ্ধান্ত হলো, বয়কটের সিদ্ধান্ত হলো এতে ক্ষতি কি হলো? ক্ষতিকার হলো। আপনারা দেখতে পারেন যে এর কারণে বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি হয়েছে।
বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ক্ষতি হয়েছে। কারণ এই অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ প্রায় $2.7 মিলিয়ন রেভিনিউ পেত। যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের রেভিনিউ তার একটা শেয়ার পেত। বাংলাদেশ সে শেয়ারটা পাবে না এবং এর পরিমাণ যদি টাকায় দেখি তাহলে এর পরিমাণ প্রায় ৩৩০ কোটি টাকা। আর বাংলাদেশ যদি এই ক্রিকেটে টুর্নামেন্টে পার্টিসিপেট করত তাহলে তারা ৩ লক্ষ থেকে $৫ লক্ষ অব্দি পেতে পারত, যেটা বাংলাদেশ পার্টিসিপেশন ফি হিসেবে পেত। তারা সেটা পায়নি। তাছাড়া প্রত্যেকটি খেলার জন্য আ প্রত্যেক প্লেয়াররা তাদের পার্টিসিপেশন ফি পেত। তারপর তাদের যদি খেলার যোগ্যতা অনুসারে তারা ভালো করতে পারত তাহলে পারফরম্যান্স ফি পেত বা কোনো অনারারি প্রাইজ যদি পেত আ সেই দিনের টুর্নামেন্টের জন্য, তাহলে কিন্তু সেভাবে তারা পুরস্কৃত হতে পারত। সেই সুযোগও চলে গেল। তো আর বাংলাদেশের ওভারঅল ক্রিকেট মানুষের কাছে তাদের যে যোগ্যতা প্রমাণের সুযোগটা ছিল এই টুর্নামেন্ট বয়কটের মাধ্যমে সেই সুযোগটাও কিন্তু বাংলাদেশ হারিয়ে ফেলে। শেষে আমরা দেখি যে এই যে ক্রিকেট টুর্নামেন্টকে বাদ দেওয়ার যে পুরো ঘটনাটি, এটা কিন্তু ভীষণ আবেগতাড়িত ছিল। একজন মানুষের, একজন প্লেয়ারের পক্ষ নিয়ে পুরো জাতিকে এরকম একটা টুর্নামেন্ট থেকে বঞ্চিত করা কোনো মতেই উচিত হয়নি। এবং আমরা দেখতে পাই যে এই যে আবেগতাড়িত ডিসিশন সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশের ক্রিকেটকে ক্ষতি করেছে, পাকিস্তানকে লাভ করেছে। আপনারা আবারও বলি পাকিস্তান কিন্তু আমাদের কোনো মতেই ভালো চায় না। তারা বরাবরই চাইবে যেন পাকিস্তানের নিচে বাংলাদেশ থাকে। এবারও কিন্তু পাকিস্তান সেটাই প্রমাণ করল। আমাদের খাদে ফেলে দিয়ে তারা কিন্তু তাদের স্বার্থটা সিদ্ধি করে নিল। পরিশেষে আরো একটা কথা যে আবেগতাড়িত হয়ে ছোটখাটো ডিসিশন নেওয়া যায়। কিন্তু যখন পুরো ন্যাশনাল ইন্টারেস্ট আ জড়িত থাকে, একটা দেশের ফরেন রিলেশনস জড়িত থাকে, একটা দেশের ইন্টারন্যাশনাল ইমেজ জড়িত থাকে, তখন সে সিদ্ধান্তগুলো আবেগতাড়িত হয়ে না নেওয়াই শ্রেয়। আবেগের মূল্য আছে, কিন্তু আবেগতাড়িত ডিসিশন গুলো অধিকাংশ সময় গলদ হয়ে থাকে, ভুল হয়ে থাকে। সুতরাং ভবিষ্যতে বাংলাদেশের এ জাতীয় সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগ কি এবং সঠিক কি এই দুটার ভিতর ব্যবধান সৃষ্টি করে বাংলাদেশের ডিসিশন নেওয়া দরকার। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন এবং অন্যের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।